This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাহলে কি দাঁড়ালো? আপনারা এইটা বলতে পারবেন না যখন যে এইরকম একটা কমিটি আছে, এটা তো জানতাম না, তাহলে এটাকে পুনর্গঠন কি করে হলো? মানে আগে থাকলে তবেই তো পুনর্গঠন হয়, গঠন তার মানে হয়েছিল, এটাও বলার সুযোগ থাকবে না যে হয় হয় জানতে পারো না। আসলে রাজ্য যে স্বতঃস্ফূর্ত হয়ে এই কমিটি তৈরি করেছে তার মানে ব্যাপারটা এরকম নয়। রাজ্য বাধ্য হয়েছে এই কমিটি পুনর্গঠন করার জন্য, মানে এটা যেহেতু কোর্টের নির্দেশ, ওই জন্যই সম্ভবত পুনর্গঠন শব্দটা লেখা হয়েছে, জানেন তো। নইলে আগের কমিটি, এই যে এবার একটা এত ঢাক ঢোল পিটিয়ে জানানো হলো, আপনি জানলেন যে মাথার ওপর রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম রায়, বা ওর মধ্যে যে রাজীব কুমার আছেন, বিনীত গোয়েল আছেন, স্বরাষ্ট্র সচিব আছেন, এরা যে আছেন, এটা তো এখন জানলে। আগেরগুলোতে কারা ছিল জেনেছেন? মানে তখন গঠনকালে জানার খুব একটা দরকার পড়েনি, এখন পুনর্গঠনকালে আপনারা জানতে পারলেন। হয় এরকম অনেক কিছু হয়, আপনারা জানতে পারেন না। দেখুন, এতদিন পরে যখন রাজ্যে পুলিশ কমপ্লেন অথরিটির কথাটা বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হলো, তখন কিন্তু আরও একটা, মানে আমরা ধরে নিচ্ছি আগের এই কোর্টের ঠেলা এই বিষয়গুলো যদি আপনি ভুলেও যান, ওই প্রথমে যেটা বললাম সেই দিকটা যদি আমরা একটু মাথায় রাখি, সেটাকেই যদি আমরা ধ্রুব সত্য বলে ধরে নিই, মানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী তিনি রাজ্যে মানুষের হয়েই কথা বলছেন এবং বিরোধীদের মানুষের যে কোনো ইস্যু নিয়ে, যে কোনো অভাব অভিযোগ নিয়ে কথা বলার সুযোগটা কেড়ে নিতে উদ্যোগী হয়েছেন, সব দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন। তাহলে কি আমরা ধরে নেব রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মেনে নিচ্ছেন পুলিশ এতদিন নিরপেক্ষভাবে কাজ করছিল না, বা পুলিশের বিরুদ্ধে অভিযোগ যখন উঠছে তখন পুলিশের কাছে গেলেও পুলিশ সেই অভিযোগগুলোকে ঠিকভাবে নিচ্ছে না? মানে যদি এগুলো নাই হয় তাহলে তার কমিটি পুনর্গঠন করার দরকার পড়ে না। রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল, মুখ্যমন্ত্রী নিজে গিয়ে ধর্নায় বসে গিয়েছিলেন। ফলে প্রশ্নটা হচ্ছে, পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ করার কথাটা আসছে কিভাবে? কারণ এই রাজ্যে পুলিশ তো তৃণমূলের অংশ হিসেবে কাজ করে। মুখ্যমন্ত্রী একটা নিজের মতন করে কমিটি করেছেন, অ্যাজ ইফ মুখ্যমন্ত্রী যা বলবেন সেটুকু হবে, মুখ্যমন্ত্রী যেটা বলবেন না সেটা হবে না। এটা ইন্ডিপেন্ডেন্টলি প্রশাসন খানিকটা কাজ করবে, তার সুযোগ দেওয়া নয়। এতে মানুষের কোনো লাভ হবে বলে আমি মনে করি না। এগুলো তো প্রত্যেকটাই ইতিবাচক পদক্ষেপ। মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে সরকারের সেতু বন্ধন আরও নিবিড়ভাবে করতে চান। সরকার তার যদি চোখ এবং কানের সংখ্যা বাড়ায়, এ তো ভালো কথা। আর সুপ্রিম কোর্ট যে গাইডলাইন ছিল, ওখানে আমার মনে হয় সে সিভিল সোসাইটি থেকে লোক নেওয়া উচিত ছিল এই কমিটিতে, বিকজ এটা টোটাল একটা অফিসিয়াল বডি মতন হয়ে যাচ্ছে। অলরেডি 3 জন আছেন যারা সার্ভিং গভর্নমেন্ট অফিসিয়ালস, আর জাস্টিস অসীম কুমার রায় উনিও একটা পাবলিক অফিস অ্যাকসেপ্ট করেছেন, উনি ওই পাবলিক অফিসে কাজ করছেন। তো এখানে সেভাবে বলতে গেলে কোনো সিভিল অথবা ইমিনেন্ট অন্য কোনো আইন জানা অথবা হিউম্যান রাইটস ব্যাপারে এমিনেন্ট পার্সনস, তাদের কাউকে নিলে ভালো হতো, যারা একটু নিউট্রাল মনোভাব রেখে এই পুরো পুলিশের বিরুদ্ধে যে কমপ্লেনগুলো আসবে সেগুলো দেখবেন সেভাবে। দেখুন, কারণ যাই হোক, ঠেলা যারই হোক, একটা আমরা কিছু তো পেয়েছিলাম, যে ঠিক আছে আমাদের মনের মধ্যে কোনো যদি অভিযোগ জমা হয় সেগুলো অন্তত কোথাও গিয়ে বলার জন্য একটা কমিটি তো পেয়েছিলাম। কিন্তু দেখুন সবার কি বক্তব্য, সবাই বলছেন যে এই পুলিশ কমপ্লেন অথরিটিটা আসলে কোথাও গিয়ে সরকারের একদম আপন কমিটি হয়ে গেল, সবাই আপনজন সরকারে। এটা কি করে, এটা আবার যেখানে পুলিশের নিরপেক্ষতার বিষয়টা বিচার করবে সেই কমিটিটাও কি নিরপেক্ষ? এরকম একটা প্রশ্ন উঠে গেলে এর পরে আর কি করবেন বলুন তো। দেখুন, শুধু যে ওই বিভিন্ন রাজনৈতিক দল বিরোধীরা, ঠিক আছে বিরোধীরা এরকমই ভাবে, আপনারা জানেন। কুণাল ঘোষের মতো মনে হচ্ছে যে একটা ঠিক তো একটা মানুষের সাথে মেলবন্ধনের জন্য, সেতু বন্ধনের জন্য একটা কমিটি করা হলো মানুষকে সাহায্য করার জন্য। কিন্তু মুশকিল হচ্ছে প্রাক্তন পুলিশ কর্তার মনেও প্রশ্নটা জেগে গেছে যে এই কমিটির নিরপেক্ষতার জায়গা থেকে এই প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে। কারণ সুপ্রিম কোর্ট যা বলেছিল, এই যেরকম মানবাধিকার কর্মী বা সুশীল সমাজের প্রতিনিধিদের এই
কমিটিতে রাখতে, রাজ্যের কমিটিতেও তেমন কেউ নেই। তাহলে কি পুলিশকে দিয়েই নিরপেক্ষ বলে প্রমাণ করতে হবে, বা পুলিশই কি চাইবে নিজেদের নিরপেক্ষ নয় এই সার্টিফিকেটটা দিতে? মানে এরকম কিছু প্রশ্ন যদি ওঠে সেটাকে অবান্তর বলা যাবে? কিন্তু এরকম তো হওয়ার দরকার পড়বে। পরিস্থিতি তো চারপাশে যা, এই পরিস্থিতি তো তৈরি হচ্ছে। হাতে গরম একটা এরকম পরিস্থিতি রয়েছে। জলপাইগুড়িতে এক কংগ্রেস কর্মী খুন হয়েছেন। অভিযুক্তরা তৃণমূল কংগ্রেস কর্মী, এইটাই অভিযোগ। এবার সেই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে, বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু তারপরেও ওই তদন্তকারীদের নিয়ে প্রশ্ন উঠে গেছে, যে প্রশ্নগুলো কিছুতেই এড়িয়ে যাওয়া যাচ্ছে না। এবং সত্যি কথা বলতে কি, এই কমিটি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এই কমিটির সামনে বিচার্য কিছু বিষয় যখন সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেছে, তখন মনে হচ্ছে আজ কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো জানেন আপনারা, না বললেই না। দেখুন, আমরা জানি যে পুলিশে ছুলে 36 ঘা, এটা কথার কথা, বাস্তব কথা হয়তো ঘায়ের আরও বেশ কয়েক গুণ আর কি। কিন্তু যাই হোক, চোপড়ার থেকে জলপাইগুড়ি যা ঘটছে তাতে তো বলতে হচ্ছে পুলিশকেই 36 ঘা। এটাও তো এখন দেখতে হচ্ছে, শুনতে হচ্ছে, পুলিশকে কোপ, পুলিশকে গুলি। তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে সেটাও আপনারা বুঝতে পারছেন। বোঝার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য ঘটনা কি কম পড়েছে? গণপিটুনির ঘটনাটা মাঝখানে মাথাচাড়া দিয়েছিল, সংক্রামক রোগের মতো ছড়াচ্ছিল, তারপর একটু যেন লাগাম পড়েছিল বলে মনে হচ্ছে, স্বস্তি পাচ্ছিলাম জানেন তো। কিন্তু আবার সেই গতকাল রাতে এই জলপাইগুড়ির ময়নাগুড়িতে একজন খুন হয়েছেন, একজন কংগ্রেস কর্মী মানিক রায়। মানিকের স্ত্রী বলেছেন যে 30-35 জন মিলে মানিককে ঘর থেকে বের করে বাড়ির সামনের গাছে বেঁধে এলোপাথারি মারে। এবং মানিকের স্ত্রীর দাবি, যারা মার ধরে নেতৃত্ব দিয়েছে তারা তৃণমূলের লোক। 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এবার দেখুন, এটাকে আপনি সেই টিপিক্যাল ক্লাসিক্যাল গণপিটুনি বলে ধরবেন কিনা আমি জানি না। অনেকে মিলে মেরেছেন, এটাকে গণপিটুনি বলতেই পারেন, কিন্তু এটার মধ্যে রাজনীতি রয়েছে। গণপিটুনির ক্ষেত্রে আমরা দেখেছি বেশিরভাগ সময় একটা অভিযোগ হাওয়ায় ভাসিয়ে দিয়ে তারপর মারধর করা হয়। এক্ষেত্রেও হয়তো অভিযোগ ছিল, কিন্তু যেটা ওখানে যেরকম একটা চট জলদি বিষয়টা ঘটে যায়, এখানে কিন্তু তা না। এটার মধ্যে একটা পরিকল্পনা আছে, সেটা বোঝা যাচ্ছে। 5 জনকে পুলিশ ধরেছে। এবার প্রশ্নটা হচ্ছে, তাই কেন মারলো? মানিকের পরিবার বলছে জমি নিয়ে বিবাদ, জমিটা পাট্টায় পেয়েছিলেন মালিক। এই বিবাদটা এমন জায়গায় পৌঁছয় যে 2019 থেকে এলাকা ছাড়া ছিলেন তিনি। 5-5টা বছর পুরো ফ্যামিলি নিয়ে শিলিগুড়িতে থাকতেন। হয়তো কোথাও গিয়ে চারপাশে বিভিন্ন প্রতিশ্রুতি, আশ্বাস, এইসব দেখে মনে একটু বল পেয়েছিলেন। রোববার সবাই গ্রামে ফিরেছিলেন মানিক, আর তারপর থেকেই নাকি হুমকি দেওয়া হচ্ছিল। গতরাতে মারণ হামলা, দেখলেন তো, বেঘোরে একটা প্রাণ চলে গেল। এটাকে গণপিটুনি বলুন, রাজনৈতিক আক্রমণ বলুন, যেভাবেই বলুন, আসল কথা বা শেষ কথা সেটা তো খুব সিম্পল। আমাদের এক সহনাগরিক মারা গেল, পুলিশ কী করলো? সন্ধ্যায় খবর পেলাম যে খুনে অভিযুক্ত ধৃত 5 জনের জেল হেফাজত হয়েছে। পুলিশ নাকি নিজেদের হেফাজতেই নিতে চায়নি এই কজনকে, তাই জন্য যথারীতি এদের জেল হেফাজত হয়ে গেছে। অথচ দেখুন, এখনও সব অভিযুক্ত ধরা পড়েনি। তারা কারা, কোথায় পালিয়ে যেতে পারে, এগুলো জানতে তো ধৃতদের পুলিশের জেরা করা দরকার। মানে এটাই তো দস্তুর, আমরা তো এরকমই শুনেছি, এরকমই ঘটতে দেখেছি। তাহলে পুলিশ ক্ষেত্রে হেফাজতে চাইল না কেন? ধৃতরা শাসক দলের লোক বলে নাকি পুলিশ ইদানিংকালে যা যা ঘটছে তাদের ঘটনাগুলো দেখে একটুখানি ভয় টয় পেয়ে গেছে, একটু শেকি হয়ে গেছে? হয়তো ভাবছে যারা গণপিটুনি দিতে পারে তাদের জেরা করতে গিয়ে আবার যদি কিছু ঘটে যায়। চোপড়ার ঘটনা, জলপাইগুড়ির ঘটনা, এগুলো কি পুলিশ সিস্টেমের শিরদাঁড়ায়
ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে। ভালো ঠেকছে না, জানেন তো, গোটা ব্যাপারটা একদম ভালো ঠেকছে না। পুলিশ কর্তারা বলছেন যে ওই 11 অভিযুক্তর কেউই অজ্ঞাত পরিচয় না, তাই আলাদা করে এই ধৃতদেরও জেরার প্রয়োজন নেই, হেফাজতে নেওয়ারও দরকার নেই। অজ্ঞাত পরিচয় নয় মানে পুলিশ এদের সবাইকে জানে, এদের সবটা জানে, এরা কী ধরনের মানুষ এটাও নিশ্চয়ই জানতো। তাহলে এদের জেরা না করেই বা বাকিদের না ধরেই এদের সম্পর্কে কি কোনো সিদ্ধান্তে পৌঁছে বসে আছে পুলিশ? ধারণাটা কি বলুন তো, ওরা দোষী না নির্দোষ? মানে সবই যখন জানা তখন তো এটাও জানা নিশ্চয়ই। বাট 6 দুষ্কৃতী এখনও অধরা, সে তাদের ধরার কাজটা কি এখন পুলিশের জরুরি বলে মনে হচ্ছে, নাকি সেটাও তারা অজ্ঞাত কুলশীল নয় বলে, সব জানা বলে পুলিশ মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে বসে আছে? 5 বছর আগে এরা মানে টেমচে পার্টির লোক আমার এর নামে একটা মিথ্যা মামলা করছিল। তারপরে আমরা ভয়ে শিলিগুড়ি চলে যাই। রবিবারে আসি, এখানকার লোকগুলো বলে কি তোমরা কার অর্ডারে আসো, এখানে কার জায়গায় আসো, তোমরা কি কাউকে বলছো কার অর্ডারে এখানে বসলা? আমি কি আমাদের জায়গায় আমরা আসি, আমরা পঞ্চায়েতকে তবু বলছি, কোকে পঞ্চায়েত আমরা ওগুলো ধার ধারি না, আমরা প্রধান এগুলো ধার ধারি না, আমরা যেটা বলবো সেটা শুনতে হবে। হ্যাঁ, গাছে বেঁধে রাখে, ভুজালি লাঠি টাঠি দিয়ে রড দিয়ে মারছিল। প্রায় 30-35 জন আসছিল, কিন্তু পরিচিত আর কি 10-12 জন।